মেথির শাক রান্না করে খেতে কি আপনার কাছে তেতো লাগে? তাহলে একঘেয়েমি সেই শাক রান্না বাদ দিয়ে আজকের এই কাবাবটা একবার ট্রাই করুন। কথা দিচ্ছি এটা এতটাই মজার যে বারবার বানাতে ইচ্ছা হবে, আর এটা খেয়ে মনে হবে আপনি যেন ফিশ কাবাব খাচ্ছেন, এতটাই মজার। এবার থেকে মেথি শাক ফেলে না দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, বারবার বানাতে ইচ্ছা হবে। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো প্রথমেই যেটা লাগবে মেথি শাক, সেটার জন্য আমি বাগানে চলে এসেছি, একদম টাটকা টাটকা তুলে এই রেসিপিটা বানাবো। কারণ এই টাটকা শাকসবজি দিয়ে কোনো রেসিপি বানালে সেটা খেতে কিন্তু দারুণ হয়, আর এরকমভাবে সবজি তুলে বাগান থেকে রান্না করার মজাটাই আলাদা। তাই আমি আমার পরিমাণ মতো শাকটা তুলে নিচ্ছি। তবে আপনার হাতের কাছে যদি আগে থেকে আনা থাকে এই শাকটা, তাহলে কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। সেক্ষেত্রে কোনো স্বাদের পরিবর্তন হবে না, জাস্ট একটু ভালো লাগে রান্না করতে টাটকা তুলে। সেজন্য আমি এখানে 500 গ্রাম মতো শাক খুব ভালো করে ঝেড়ে ঝেড়ে তুলে নিচ্ছি, কারণ পোকামাকড় থাকতে পারে। তারপরে শাক তোলা হয়ে গেলে আমি এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, গাছে অনেকগুলো কাঁচা লঙ্কা ধরেছে আর এই রেসিপিতেও লাগবে সেজন্য। তারপর এখানে ধনেপাতাও তুলে নিচ্ছি, অনেকটা পরিমাণ ধনেপাতা হয়েছে। তো ধনেপাতা আর শাকসবজি নেওয়া হয়ে গেছে দেখুন। এরপর আমি শাকগুলো খুব ভালো করে পরিষ্কার করে নেবো, তারপর আপনাদেরকে রেসিপিটাতে শেয়ার করছি। তো বন্ধুরা সাথেই থাকবেন, আর ভিডিওটা কিন্তু অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইবও করে দেবেন। এরপর বাড়িতে এসে শাকগুলো খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এরপর এটাকে আমি আরও একটু মিহি করে ছোটো ছোটো করে কেটে নেব। আর এদিকে দেখুন আমি এখানে একটা বাটির মধ্যে নিয়েছি চিড়ে। এই চিড়েটা খুব ভালো করে আগে পরিষ্কার করে নিয়েছি, তারপর জল দিয়ে 2 বার ধুয়ে নেব। এরপর এটাকে ভিজিয়ে রেখে দেবো। আপনার হাতের কাছে চিড়ে না থাকলে এটা ব্যবহার নাও করতে পারেন, এখানে মুড়িও ব্যবহার করতে পারেন। যেহেতু রেসিপিতে শাকটা রান্না করে ব্যবহার করতে হবে, তার জন্য কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে কোনো রকম ফোড়ন না দিয়ে এখানে শাকটা ডাইরেক্ট দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, দিয়ে লবণ আর শাকটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে একদম নরম করেই শাকটাকে ভেজে নিতে হবে। এরপর আমি অন্যদিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি একটা বাটির মাপ করে 2 বাটি বেসন। ওই বেসনের মধ্যে যেই চিড়েটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা জলটা একটু চিপে বের করে শুকনো শুকনো করে এই চিড়েটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে যদি আপনি মুড়ি ব্যবহার করেন তাহলে মুড়িটা কিন্তু একদম শুকনোই দিতে হবে, এরকম ভেজালে হবে না। তারপর এখানে লঙ্কা কুচিয়ে নিয়েছি আর ধনেপাতাও কুচিয়ে নিয়েছি, দুইটা আমি একটু একটু করে দিয়ে দিলাম। আর এখানে আপনার হাতের কাছে কারি পাতা থাকলে সেটাও দিতে পারেন। তো ধনেপাতা কাঁচা লঙ্কা দেওয়ার পরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল 2 চামচ। আপনি যদি এই তেলটা স্কিপ করতে চান তাহলে স্কিপ করতে পারেন। তো ওই মশলাগুলো রেডি হয়ে গেলে এখানে শাকটা খুব ভালো করে নরম করে ভেজে নিয়েছি, একটুও জল নেই। এরপর উনান থেকে এটা নামিয়ে ডাইরেক্ট আমি ওই মশলার মধ্যে দিয়ে দিই। পুরো শাকটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, অবশ্যই ঝালটা বুঝে ব্যবহার করবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরে গুঁড়োর পরিবর্তে কিন্তু আপনি মিক্স মশলাও দিতে পারেন। এরপর এখানে 2টা পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে নিয়েছি, তারপর এরকম হাত দিয়ে প্রেস করে করে দিয়ে দিচ্ছি, এতে পেঁয়াজের প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা হয়ে যাবে। এরপর এখানে দিয়ে দিলাম ওই বাটির মাপ করে 1/2 বাটি চালের গুঁড়ি। এই চালের গুঁড়ি যে কোনো পকোড়া বা কাবাবের মধ্যে দিলে কিন্তু খুব ভালো একটা ক্রিস্পি ভাব আসে, তাই অবশ্যই এটা ব্যবহার করবেন। আর এটা না থাকলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। তো খুব ভালো করে হাত দিয়ে আমি সমস্ত উপকরণগুলো মেখে নিচ্ছি, খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। আর এখানে কিন্তু একটু জল দেওয়া যাবে না, যা উপকরণ আছে শাক দিয়ে খুব ভালো করে কিন্তু সবগুলো মেখে নেওয়া হবে। আপনার যদি একেবারেই অসুবিধা হয়, একদম শুকনো মনে হয়, তাহলে একটু তেল ব্যবহার করতে পারেন, তবে জল ব্যবহার করা একদমই যাবে না। তো খুব ভালো করে দেখুন আঠালো করে মেখে নিয়েছি, ঠিক এর পরিমাণে মাখতে হবে শক্ত করে একটু। তারপর হাতে একটু তেল লাগিয়ে এভাবে একটু ডো নিয়ে খুব ভালো করে প্রথমে চেপে চেপে গোল করে নিয়েছি, তারপর এরকম একটা কাবাবের শেপ দিয়ে দিচ্ছি। তবে আমি এরকম গোল করে শেপ দিচ্ছি বলে আপনাদেরও যে দিতে হবে সেটা কোনো ব্যাপার নেই। 4 কোণা 3 কোণা যে কোনো ইচ্ছা কিছু একটা করতে পারেন। তবে যাই করেন না কেন অবশ্যই এরকম মসৃণ করে সবগুলো করতে হবে। তো আমি এরকমভাবে সবগুলো করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আর এগুলো এতটা সুন্দর লাগছে দেখতে এরকম কাঁচা অবস্থায়, তাহলে ভাজার পরে ভাবুন কতটা ভালো লাগবে। খুব সুন্দর একটা গন্ধ আসছিল। তারপর তেলটা আমি হালকা একটু গরম করে নিয়েছি। তেল কিন্তু একদম বেশি গরম করা যাবে না, হালকা একটু গরম করার পরে এগুলো তেলে দিয়ে দেবেন। দেখুন হালকা একটু বাবলস আসছে, ঠিক এই পরিমাণে তেলটা গরম করতে হবে। তারপর আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে। তো আমি হালকা আঁচে একদম এগুলোকে ভেজেছি। আর এগুলো যদি খুব বেশি আঁচে ভাজা হয় তাহলে কিন্তু উপর থেকে কালারটা চলে আসবে একদম ব্রাউন কালার, আর ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে। তাই এগুলো চেষ্টা করবেন একদম হালকা আঁচে ভাজার। দেখুন যখন অনেকটা ভাজা হয়ে যাবে তখন আঁচটা একদম বাড়িয়ে দিয়েছি। তো এভাবে হালকা ব্রাউন করে একদম মচমচে করে সবগুলো ভেজে নিয়েছি। আওয়াজ শুনে নিজেই বুঝতে পারবেন এতটা সুন্দর হয়েছিল কি বলবো বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ ছিল। তো এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি দেখুন।
কতটা ক্রিস্পি হয়েছে। তো বাড়িতে অবশ্যই মেথির শাক কিন্তু ফেলে না দিয়ে একবার এভাবে বানিয়ে দেখবেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু একদম চেয়ে চেয়ে খাবে, এতটাই মজার। আমার এই কাবাবটা খেয়ে কিন্তু একদমই মনে হয়নি যে আমি শাকের কোনো কাবাব খাচ্ছি, মনে হচ্ছিল ফিশ কাবাব খাচ্ছি। তো এটাকে আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন একদম ওপরটা মুচমুচে আর ভিতরটা একদম খুব ভালোভাবে কুক হয়েছে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে এরকমই কোনো একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।